আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। আজকে আমরা যথারীতি জীববিজ্ঞান উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্র নবম অধ্যায়ের একটি নতুন টপিকস তোমাদের সামনে উপস্থাপন করব। সেটি হচ্ছে কেলভিন চক্র বা C3 চক্র, C3 সাইকেল, কেলভিন সাইকেল। তো আমরা কি জানি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার যে আলোক পর্যায় আর অন্ধকার পর্যায়, এই আলোক পর্যায়ে আমাদের মেইনলি এটিপি এবং এনএডিপিএসটি উৎপন্ন হয়ে রয়েছে। সেই এটিপি এবং এনএডিপিএস2 শক্তিকে কাজে লাগিয়ে এই আলোক নিরপেক্ষ পর্যায়ে বায়ুর যে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ গ্রহণ করে ক্লোরোপ্লাস্টে স্ট্রোমায় নেবে, নিয়ে সেই কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে ধাপে ধাপে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করবে। সেই কার্বন ডাইঅক্সাইডকে ধাপে ধাপে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য রূপান্তরিত করার জন্য বিভিন্ন গতিপথের কথা বিজ্ঞানীরা বলেছেন। যে গতিপথগুলো চক্রাকারে আবর্তিত হয় সেগুলোকে আসলে চক্র বলা হয়। যেমন বিজ্ঞানী মেলভিন, ক্যালভিন এবং আরও দুজন বিজ্ঞানী মিলে একটি চক্রের কথা বলেছেন, সেটি হচ্ছে কেলভিন চক্র বা C3 চক্র। আরেকটি চক্র রয়েছে হ্যাসো-স্ল্যাক চক্র বা C4 চক্র, এবং অপর একটি রয়েছে CAM বা ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। অধিকাংশ উদ্ভিদ যেমন ধান, গম, আম, জাম, এই অধিকাংশ উদ্ভিদগুলোতেই কিন্তু আসলে ক্যালভিন চক্র তথা C3 চক্র সংঘটিত হয়ে থাকে। ইক্ষু, ভুট্টা, সরগম এই সমস্ত উদ্ভিদে কিন্তু C4 চক্র সম্পন্ন হয়ে থাকে। আর ক্র্যাসুলেসি গোত্র, বিশেষত পাথরকুচি গোত্র আমরা যেটা বলি, এই গোত্রের উদ্ভিদে আসলে ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম সংঘটিত হয়ে থাকে। তো আজকে আমাদের মেনলি আলোচনার বিষয় হচ্ছে ক্যালভিন চক্র। ক্যালভিন এই চক্রের বর্ণনা দেওয়ার পরে 1961 সালে ওনাকে রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়। তো আসা যাক এই চক্রটি কিভাবে সম্পন্ন হয়। প্রথমে ওই যে বায়ুর কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ গ্রহণ করলো পত্ররন্ধ্র দিয়ে, তারপরে সেই কার্বন ডাইঅক্সাইড ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় গেল। আমরা কি জানি যে আলোক নিরপেক্ষ পর্যায়টি সংঘটিত হয় হচ্ছে স্ট্রোমাতে, আর আলোক অধ্যায়টি সংঘটিত হয় কিন্তু গ্রানাতে। তাহলে স্ট্রোমাতে গেল। এইবার সেই কার্বন ডাইঅক্সাইড, এই যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডটা আগে থেকেই পাতার মধ্যে বা যেখানে সালোক সংশ্লেষণ ঘটবে সেখানে একটি যৌগ রয়েছিল। সেই যৌগটি হচ্ছে রাইবোলোজ 1,5-বিসফসফেট। এই রাইবোলোজ 1,5-বিসফসফেট এটি এক অণু কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে একটা অস্থায়ী কিটো অ্যাসিড উৎপন্ন করবে, একটি অস্থায়ী কিটো অ্যাসিড উৎপন্ন করবে, যেটি কিনা 6 কার্বন বিশিষ্ট। তারপরে সঙ্গে সঙ্গেই সেই 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিডটি এক অণু পানি গ্রহণ করে হাইড্রোলেজ এনজাইমের সহায়তায় হাইড্রোলাইসিস হয়ে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড নামক একটি যৌগ উৎপন্ন করবে, যেটি কিনা 3 কার্বন বিশিষ্ট, এবং এটা 2 অণু উৎপন্ন করবে। তাহলে প্রথম C3 চক্রে কি স্থায়ী পদার্থ উৎপন্ন হলো? প্রথম C3 চক্রে 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হলো, এবং কয় অণু? 2 অণু উৎপন্ন হলো, যার জন্য কিন্তু এইটুকু পর্যায়কে কার্বক্সিলেশন বা কার্বন যৌগ বলা হয়ে থাকে। তারপরে কি ঘটনা ঘটবে? তারপরে আসলে ফসফেট যোগ বা ফসফোরাইলেশন, অর্থাৎ এখন কি ঘটবে? এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা এইটা কাইনেজ এনজাইমের সহায়তায় এটিপির কাছ থেকে একটা ফসফেট গ্রহণ করবে, করে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করবে। কয় অণু 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করবে? 2 অণু 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করবে। এখানে কোন এনজাইম প্রভাবক হিসাবে ভূমিকা পালন করবে? কাইনেজ এনজাইম প্রভাবক হিসাবে ভূমিকা পালন করবে। আর এটিপিটা এক অণু ফসফেট হারিয়ে
এডিপিতে রূপান্তরিত হয়ে যাবে। তারপরে কি ঘটবে, এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডটি বিজারিত হবে, বিজারিত হয়ে NADPH প্লাস হাইড্রোজেন আয়ন বিজারকের দ্বারা বিজারিত হয়ে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডটি গ্লিসারিয়ালডিহাইড 3 ফসফেট উৎপন্ন করবে। তাহলে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডটি বিজারিত হয়ে কি উৎপন্ন হবে, গ্লিসারিয়ালডিহাইড 3 ফসফেট উৎপন্ন করবে। কি বিজারক হিসাবে ব্যবহৃত হবে, NADPH প্লাস হাইড্রোজেন আয়ন এটি বিজারক হিসাবে ব্যবহৃত হবে। সেটি তখন NAD এবং একটা অজৈব ফসফেট হিসাবে মুক্ত হয়ে যাবে। তারপরে আর এই ক্ষেত্রে এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যে বিজারিত হয়ে গ্লিসারিয়ালডিহাইড 3 ফসফেট উৎপন্ন হলো, এই ক্ষেত্রে ডিহাইড্রোজিনেস এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এইবারে কি হবে, এইবারে এই গ্লিসারিয়ালডিহাইড 3 ফসফেট, একটু বলে নেই যে এই গ্লিসারিয়ালডিহাইড 3 ফসফেটই কিন্তু প্রথম কার্বোহাইড্রেট তথা সুক্রোজ জাতীয় পদার্থ। অলরেডি একটা কার্বোহাইড্রেট বা সুক্রোজ জাতীয় পদার্থ উৎপন্ন হয়ে গেল। আর এই কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ উৎপন্ন হওয়াই কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মূল উদ্দেশ্য। সেই প্রথম কার্বোহাইড্রেট জাতীয় পদার্থটি উৎপন্ন হলো এখানে, যার নাম কিনা গ্লিসারিয়ালডিহাইড 3 ফসফেট। আর এই গ্লিসারিয়ালডিহাইড 3 ফসফেটটা একটা আইসোমার বা সমাণু উৎপন্ন করতে পারে কোন এনজাইমের সহায়তায়, আইসোমারেজ এনজাইমের সহায়তায়। তখন কি উৎপন্ন হয় গ্লিসারিয়ালডিহাইড 3 ফসফেটটি, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3 ফসফেট উৎপন্ন হয়। কোন এনজাইম এখানে প্রভাবক হিসেবে ভূমিকা পালন করে, আইসোমারেজ এনজাইম। এই গ্লিসারিয়ালডিহাইড 3 ফসফেট এটিও 3 কার্বন বিশিষ্ট, আবার ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এটিও 3 কার্বন বিশিষ্ট। এইবারে কি ঘটবে, এই গ্লিসারিয়ালডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এই দুটো অ্যালডোলেজ এনজাইমের সহায়তায় ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট উৎপন্ন করবে। আবার বলি কথাটি, গ্লিসারিয়ালডিহাইড 3 ফসফেট এটি এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এই দুটো উপাদান অ্যালডোলেজ এনজাইমের সহায়তায় কি উৎপন্ন করবে, ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট নামক একটা যৌগ উৎপন্ন করবে, যা কিনা 6 কার্বন বিশিষ্ট। কারণ এটিও ছিল 3 কার্বন, এটিতেও ছিল 3 কার্বন, এই 3 6 কার্বন বিশিষ্ট উৎপন্ন করলো ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। এইবারে এই ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট এক অণু পানি গ্রহণ করে এবং একটা অজৈব ফসফেট ত্যাগ করে, এক অণু পানি গ্রহণ করে এবং একটা অজৈব ফসফেট ত্যাগ করে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটটি ফসফেটেজ এনজাইমের সহায়তায় ফ্রুক্টোজ 6 ফসফেট উৎপন্ন করবে। একটা ফসফেট চলে গেছে, কয় নাম্বার কার্বন থেকে চলে গেছে, 1 নাম্বার কার্বন থেকে চলে গেছে, যার জন্য ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট কিসে রূপান্তরিত হলো, ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হলো। এইবার এই ফ্রুক্টোজ 6 ফসফেটই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উপাদান যে কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ মেইনলি গ্লুকোজ সেটি উৎপন্ন করবে, যার জন্য এই পর্যায়টিকে কিন্তু প্রোডাকশান পর্যায় বা উৎপাদন পর্যায় বলা যেতে পারে। তাহলে এখানে আমাদের ঘটেছে প্রথমে কার্বক্সিলেশন, কার্বন যোগ হয়েছে, তারপরে কি হয়েছে ফসফোরাইলেশন, ফসফেট যোগ হয়েছে, এই যে 3PGA 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে ফসফেট যোগ হয়েছে, যার জন্য ওই পর্যায়টিকে অনেকে ফসফোরাইলেশন কথাটি ব্যবহার করে থাকেন। তারপরে হাইড্রোজেন যোগ হয়েছে, যেটা রিডাকশান পর্যায়ে হাইড্রোজেন যোগ হয়েছে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, তখন গ্লিসারিয়ালডিহাইড 3 ফসফেট উৎপন্ন হয়ে গেছে। আর গ্লিসারিয়ালডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট উৎপন্ন করেছে, তারপরে উৎপন্ন করেছে ফ্রুক্টোজ 6 ফসফেট, এটি এবার উৎপন্ন করবে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, যেটি কিনা আসলে প্রোডাকশান ফেজ বা উৎপাদন পর্যায়। কিন্তু গ্লুকোজ তো কন্টিনিউ উৎপন্ন হতেই হবে, তবেই উদ্ভিদ স্টার্চ হিসাবে সঞ্চয় করে রাখবে, যেই উদ্ভিদগুলো খেয়ে আমরা আবার উদ্ভিদের উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করব।
কাজেই চক্রটি চালিয়ে যেতে হবে। এই চক্রটি চালিয়ে যাওয়ার জন্য প্রথমে যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করেছিল, যেটি কিনা কার্বন ডাইঅক্সাইড গ্রাহক, কি সেটি রাইবোলোজ 1,5 বিসফসফেট, যেটি 5 কার্বন বিশিষ্ট। এই রাইবোলোজ 1,5 বিসফসফেট 5 কার্বন বিশিষ্ট এটি আবার উৎপন্ন হতে হবে যেন চক্রটি কন্টিনিউ চালিয়ে যেতে পারে। এই জন্য কী ঘটবে, এই জন্য এই ফ্রুক্টোজ 6 ফসফেট এবং গ্লিসারলডাইড 3 ফসফেট এই দুটো একত্রে মিলিত হয়ে তোমার এপিমারেজ 4 ফসফেট এবং তোমার ইনোলেস 4 ফসফেট এবং তোমার জাইলুরোজ 5 ফসফেট উৎপন্ন করবে। এপিমারেজ 4 ফসফেট এবং জাইলুরোজ 5 ফসফেট উৎপন্ন করবে। জাইলুরোজ 5 ফসফেট ও 5 কার্বন বিশিষ্ট এবং তোমার এটিও 4 কার্বন বিশিষ্ট। তাহলে কি হলো, এটা 5 কার্বন আর এটা 4 কার্বন, এই 5 4 9 কার্বন হলো, এখানে 9 কার্বন হলো। এই ইনোলেস এবং জাইলুরোজ 5 ফসফেট মিলে 5 4 9 কার্বন হলো। এদিকে এখান থেকে এসেছিল তোমার গ্লিসারলডাইড 3 ফসফেট 3 কার্বন বিশিষ্ট এবং ফ্রুক্টোজ 6 ফসফেট 6 কার্বন বিশিষ্ট। তাহলে 6 আর 3 9 কার্বন। ঠিক 9 কার্বনের হিসাবটি কিন্তু আমাদের এখানে মিলে গেল। কীভাবে মিলে গেল, জাইলুরোজ 5 ফসফেটের 5 কার্বন এবং এখানে 4 কার্বন, এই 5 4 9 কার্বন। তাহলে গ্লিসারলডাইড 3 ফসফেট থেকে যে জাইলুরোজ 5 ফসফেট এবং তোমার এপিমারেজ ইনোলেস 4 ফসফেট উৎপন্ন হলো, এখানে একটি এনজাইম ক্রিয়াশীল থাকে, সেটি হচ্ছে ট্রান্সক্রিপ্টোলেজ এনজাইম। ট্রান্সক্রিপ্টোলেজ এনজাইমের সহায়তায় জাইলুরোজ 5 ফসফেট উৎপন্ন হয়েছে। এবারে এই জাইলুরোজ 5 ফসফেট যা কিনা 5 কার্বন বিশিষ্ট, এটি এপিমারেজ এনজাইমের সহায়তায় কি উৎপন্ন করবে, রাইবোলোজ 5 ফসফেট উৎপন্ন করবে। রাইবোলোজ 5 ফসফেট উৎপন্ন করবে। এইবারে এই রাইবোলোজ 5 ফসফেটটা এটিপির কাছ থেকে একটা ফসফেট গ্রহণ করবে, করে রাইবোলোজ 5 ফসফেটটা 1,5 তোমার 1,5 রাইবোলোজ 5 ফসফেট উৎপন্ন করবে, যা কিনা আবার চক্রটাকে চালিয়ে যাওয়ার উপযোগী করে দিবে। যার জন্য এইটুকু ফেজকে বলা হয়ে থাকে রিজেনারেটিভ ফেজ বা পুনঃ উৎপাদন প্রক্রিয়া, পুনরায় যেন চক্রটি আবার চালিয়ে যেতে পারে এই জন্য। তাহলে সেই রাইবোলোজ 1,5 বিসফসফেট উৎপন্ন হলো সর্বশেষে কোথায় থেকে, রাইবোলোজ 5 ফসফেট থেকে। সেখানে রাইবোলোজ 5 ফসফেটের সাথে একটা ফসফেট যুক্ত হলো। এই ফসফেটটা কোথায় থেকে যুক্ত হলো, ওই যে আমাদের আলোক পর্যায়ে এটিপি উৎপন্ন হয়েছিল, এনএডিপিএস উৎপন্ন হয়েছিল, সেই এটিপির কাছ থেকে একটা ফসফেট নিয়ে রাইবোলোজ 5 ফসফেট উৎপন্ন করলো হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট, যা কিনা আবার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আবার সেই কিটো অ্যাসিড অস্থায়ী 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এইভাবে আবার চক্রটি চালিয়ে যেতে থাকবে। তাহলে আলোক পর্যায়ে উৎপাদিত এটিপি বিভিন্ন জায়গাতে এই আলোক নিরপেক্ষ পর্যায়ে ব্যবহৃত হচ্ছে, আবার আলোক পর্যায়ে উৎপাদিত এনএডিপিএস প্লাস হাইড্রোজেন আয়ন এটিও কিন্তু আলোক নিরপেক্ষ পর্যায়ে গিয়ে বিভিন্ন জায়গাতে ব্যবহৃত হচ্ছে। তো এইখানে আমরা দেখলাম যে একটা কার্বন ডাইঅক্সাইড এর একটি কার্বন গৃহীত হলো, কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় পদার্থের প্রথম যে গ্লুকোজটি উৎপন্ন হয়, এই গ্লুকোজ তো এর সংকেতটা আমরা জানি C6H12O6। তার মানে এটিতে কয়টি কার্বন থাকে, 6টি। তাহলে একটি কার্বন কেবল যোগ হলো। কার্বন যোগ হলো কয়টি, একটা কার্বন ডাইঅক্সাইড অণুর একটা কার্বন যোগ হলো। এইভাবে এই চক্রটি যদি 6 বার আবর্তিত হয়, 6 বার আবর্তিত হলেই কিন্তু C6H12 জাতীয় কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ উৎপাদিত হবে। যার জন্য এই চক্রটাকে কিন্তু 6 বার আবর্তিত হতে হবে। এটি কিন্তু এমসিকিউর জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমাদের রিজেনারেশন ফেজ হয়ে গেল, পুনরায় রাইবোলোজ 1,5 বিসফসফেট উৎপন্ন হয়ে চক্রটা চালিয়ে যেতে লাগলো। আমরা এইখানে রেখে দিয়েছিলাম যে ফ্রুক্টোজ 6 ফসফেট উৎপন্ন হয়েছিল, গ্লুকোজ বা কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ উৎপন্ন কিন্তু আমরা বলেছিলাম না। আবার সেখানে আমরা একটু চলে যাই। এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট এবার এটা মেইন প্রোডাক্ট উৎপন্ন করবে। কীভাবে মেইন প্রোডাক্ট উৎপন্ন করবে, এই ফ্রুক্টোজ 6 ফসফেটটি যা কিনা 6 কার্বন বিশিষ্ট, ফ্রুক্টোজ 6 ফসফেটটি এবার উৎপন্ন করবে গ্লুকোজ 6 ফসফেট। কি উৎপন্ন করবে, গ্লুকোজ 6 ফসফেট। এই গ্লুকোজ 6 ফসফেটটা এবার
পরবর্তীতে উৎপন্ন করবে কি গ্লুকোজ 1 ফসফেট, গ্লুকোজ 1 ফসফেট। আর এই গ্লুকোজ 1 ফসফেট থেকে এডিপি গ্লুকোজ উৎপন্ন হবে এবং ইউডিপি গ্লুকোজ উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে গ্লুকোজ 1 ফসফেট থেকে? এডিপি গ্লুকোজ এবং ইউডিপি গ্লুকোজ। যেটি এডিপি গ্লুকোজ সেটি স্টার্চ তৈরি করবে, যেটি ইউডিপি গ্লুকোজ সেটি সুক্রোজ হিসাবে সঞ্চিত হবে। তাহলে এডিপি গ্লুকোজটি স্টার্চ হিসাবে সঞ্চিত হতে থাকবে এবং ইউডিপি গ্লুকোজটা সুক্রোজ হিসাবে সঞ্চিত হতে থাকবে। এইভাবে আমাদের কাঙ্ক্ষিত যৌগটি অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় যৌগ উৎপন্ন হবে। এই সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়ের একটি চক্র যেটা কেলভিন বর্ণিত, সেটি হচ্ছে ক্যালভিন চক্র বা C3 চক্র, যেটি কিনা ধান, গম, আম, জাম ইত্যাদি অধিকাংশ উদ্ভিদেই সংঘটিত হয়ে থাকে। আরেকটি বলেছে C4 বা হ্যাসোস্ল্যাকের চক্র, সেটি ইক্ষু, ভুট্টা এই জাতীয় উদ্ভিদে হয়ে থাকে। আরেকটি বলেছি ক্র্যাসুলেসি গোত্রের পাথরকুচি জাতীয় উদ্ভিদে বা পাথরকুচি গোত্রের উদ্ভিদে ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্রটি সম্পূর্ণ হয়ে থাকে। তাহলে আমাদের মেইন আলোচনা তোমার ক্যালভিনস চক্র বা C3 চক্র হয়ে গেল। আমাদের আরেকটু এখানে বোঝার জন্য আরেকটু আমরা বর্ণনা করতে পারি, আমরা আমাদের মেইন আলোচনা হয়ে গেছে। যেমন এখানে এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটি সেই রাইবোলোজ 1,5,20 ফসফেট, রাইবোলোজ 1,5,20 ফসফেট। এখানে 20 ফসফেট কথাটা এসছে, বাই মানে 2, ডাই মানেও 2। এখানে ডাইফসফেট বললে কি হতো না? ডাইফসফেট বললেও হতো, একদম পারফেক্ট হতো না, খুব যথার্থ হতো না। কেননা বিসফসফেট বা বিসফসফেট কথাটি আমরা কখন ব্যবহার করব? যখন ওই যৌগে দুটো ফসফেট গ্রুপ থাকবে এবং দুই প্রান্তে থাকবে, দুটো এই যৌগের দুটো প্রান্তে দুটো ফসফেট গ্রুপ থাকবে, এই প্রান্তে একটা ফসফেট গ্রুপ, এই প্রান্তে একটা ফসফেট গ্রুপ, আর মাঝখানে কিন্তু রয়েছে হচ্ছে কার্বন। কয়টা কার্বন রয়েছে দেখো, যে 1, 2, 3, 4, 5টা কার্বন। 5টা কার্বন, কয়টা ফসফেট রয়েছে? দুটো। কাজে দুটো ফসফেট এই যৌগের শৃঙ্খলে দুই প্রান্তে রয়েছে জন্য এটাকে আমরা বলবো বাই-20 ফসফেট। এর পুরো নামটা তাহলে কি হবে? 1,3,20 ফসফো 1,3 তোমার রাইবোলোজ 1,3,20 ফসফেট, রাইবোলোজ 1,5,20 ফসফেট, রাইবোলোজ 1,5,20 ফসফেট। 20 কথাটা এসছে বাই থেকে বা ডাই থেকে। ডাই মানে 2, মানে দুটো ফসফেট রয়েছে, কিন্তু ডাই বলছি না এই কারণে যেহেতু দুটো প্রান্তে ফসফেট রয়েছে, এই জন্য এটা 20 ফসফেট। কিন্তু ডাই বলা যেত যদি ফসফেটটা যে কোনো অন্য জায়গায় থাকতো, তাহলে কিন্তু ডাই ফসফেটটি বললেও সমস্যা ছিল না। বেশি পারফেক্ট বলতে হলে 20 ফসফেটটি ব্যবহার করতে হবে। এইখানে আমার একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে রুবিস্কো এনজাইম কাজ করবে। প্রথমে যে রাইবোলোজ 1,5,20 ফসফেট থেকে কিটো অ্যাসিড তৈরি হবে একটা অস্থায়ী যৌগ, সেখানে রুবিস্কো নামক একটা এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই রুবিস্কোর কথাটি এখানে বলা হয়েছিল না, খুবই গুরুত্বপূর্ণ কথা। রুবিস্কো এনজাইম পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ এনজাইম, কেননা এই সৌরশক্তিকে জীবশক্তির সাথে যুক্ত করার জন্য যে এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি কিন্তু এই রুবিস্কো এনজাইম। সেই রুবিস্কো এনজাইমের সহায়তায় কিটো অ্যাসিড উৎপন্ন হবে, তারপরে উৎপন্ন হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপরে সেটা বিজারিত হবে, বিজারিত হয়ে গ্লিসারলডেহাইড 3 ফসফেট উৎপন্ন করবে। এই গ্লিসারলডেহাইড 3 ফসফেট থেকে কি উৎপন্ন হতে থাকবে? গ্লুকোজ জাতীয় পদার্থ, শেষে স্টার্চ। ইউডিপি থেকে আমরা দেখেছি সুক্রোজ, আর এদিকে আবার রিজেনারেটিভ ফেজে গিয়ে পুনরুৎপাদন হবে। কোনটা পুনরুৎপাদন হবে? সেই রাইবোলোজ 1,5,20 ফসফেট, সেইটা তোমার কতগুলো ধারাবাহিক ধাপের মাধ্যমে এই পর্যায়টি সম্পূর্ণ করে থাকবে। তাহলে এই চিত্রে আমরা একটু খেয়াল করব যেখানে ফিক্সেশন অফ কার্বন ডাইঅক্সাইড, কীভাবে কার্বন ডাইঅক্সাইড সংযুক্ত হচ্ছে, এখানে রিডাকশান অফ 3-ফসফোগ্লিসারেট টু গ্লিসারলডেহাইড 3 ফসফেট, কীভাবে রিডাকশান বিক্রিয়াটি সংঘটিত হচ্ছে। তারপরে রিজেনারেশন অফ রাইবোলোজ 1,5,20 ফসফেট ফ্রম কোথায় থেকে? ফ্রম গ্লিসারলডেহাইড 3 ফসফেট থেকে আবার নতুন করে সেই তোমার রাইবোলোজ 1,5,20 ফসফেট উৎপন্ন হয়ে চক্রটা চালিয়ে যাচ্ছে। কোন পর্যায়ে গিয়ে? রিজেনারেশন ফেজে গিয়ে এই চক্রটি আবার চালিয়ে যাওয়ার উপযুক্ত হচ্ছে, আর এদিকে প্রোডাকশান গ্লুকোজ হতেই থাকছে। এইভাবে আমাদের C3 চক্রর সম্পর্কে আমরা ধারণা নিব। এটি মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা তোমরা প্রয়োগমূলক গয়ের জন্য এবং ঘয়ের জন্য তোমার
উচ্চতর দক্ষতার জন্য সুন্দরভাবে প্রস্তুতি নেবা, চিত্রটি অবশ্যই আয়ত্ত করবা। এটা মেনলি আসলে চিত্রটা তোমাদের সুন্দরভাবে যদি আয়ত্ত করা থাকে তাহলে কিন্তু যারা কেমিস্ট্রির কিছু কিছু রিয়াকশান বোঝো এবং সিকোয়েন্সটা মনে রাখো তাহলেই কিন্তু তোমরা সুন্দরভাবে এটি তুলে ধরতে পারবা। তার আগে সবচেয়ে দরকার যে চিত্রটি সুন্দরভাবে তোমার মেমোরাইজ হয়ে থাকা এবং কোথায় কোন এনজাইম লেগেছে এটি কিন্তু নৈর্ব্যক্তিকের জন্য, একাডেমিকে এবং মেডিকেল ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যে কোনো এনজাইম, হ্যাঁ, যেমন আমরা এখানে দেখিয়েছি, দেখো যে 1 নম্বর রুবিস্কো এনজাইম, 2 নম্বর হাইড্রোলাইসিস বিক্রিয়া হাইড্রোজিনেজ এনজাইম, 3 নম্বর কাইনেজ এনজাইম, 4 নম্বর ডিহাইড্রোজিনেজ এনজাইম, 5 নম্বর আইসোমারেজ এনজাইম, 6 নম্বর এলডোলেজ এনজাইম, 7 নম্বর ফসফেটেজ এনজাইম, 8 নম্বর ট্রান্সক্রিপ্টোলেজ এনজাইম, 9 নম্বর এপিমারেজ এনজাইম, 10 নম্বর কাইনেজ এনজাইম। পুনরায় আবার এই চক্রটি এইভাবেই সেই রুবিস্কো এনজাইম দিয়ে আবার পুনরায় সংগঠিত হতে থাকবে। এই যে 10টি এনজাইমের নাম বললাম, দেখো এই এনজাইম তো আসলে যে কোনোভাবেই প্রশ্নটি হতে পারে। কোনো একটা জায়গাতে তুলে দিল যে এই প্রোডাক্ট থেকে এই প্রোডাক্ট উৎপন্ন হতে গেলে কোন এনজাইম ব্যবহৃত হয়। হ্যাঁ, এই যে জাইলুলোজ 5 ফসফেট থেকে রাইবুলোজ 5 ফসফেট উৎপন্ন হলে কোন এনজাইম ক্রিয়াশীল থাকে, তাহলে আমরা কি বলবো? এপিমারেজ। যার জন্য এটা সম্পূর্ণ তোমাদের আয়ত্ত রাখতে হবে। যারা তোমরা অনেক বেটার রেজাল্ট করতে চাও, বেস্ট রেজাল্ট করতে চাও, এটা সম্পূর্ণরূপে আয়ত্ত করে রাখতে হবে। তো তাহলে আর ওই যে আমরা যেটা প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক অর্থাৎ গ ঘয়ের জন্য বললাম, এছাড়া জ্ঞানমূলক কয়ের জন্য এবং ক্ষয়ের জন্য বা অনুধাবনমূলকের জন্য এখানে অনেক প্রশ্ন রয়েছে। যেমন কি বলা যায়, C3 চক্র কে আবিষ্কার করেছেন? বিজ্ঞানী মেলভিন কেলভিন। আরও 2 জন রয়েছেন, বেশাম এবং আরও একজন রয়েছেন। ওনাদের কথা মনে রাখবা। কত সালে নোবেল পুরস্কার পান? এর জন্য কিন্তু কেলভিনকে নোবেল পুরস্কার দেওয়া হয় 1961 সালে। তাহলে এইগুলো। তারপরে C3 চক্র বলতে কি বোঝো? খ নম্বরে এমন একটি প্রশ্ন হতেই পারে। এখানে কয়টি এনজাইম ব্যবহৃত হয়ে থাকে? এনজাইমের নামগুলো ধারাবাহিকভাবে লিখো, কিংবা তার 4টি এনজাইমের নাম লিখো। যেহেতু খ নাম্বার অনুধাবনমূলকে 2 নাম্বার থাকে, যার জন্য 4টে এনজাইমের নাম এখানে চাইতেই পারে। তাহলে এইভাবে আমরা জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলকের জন্য সুন্দরভাবে প্রস্তুতি নেব, যা কিনা আমাদের একাডেমিক রেজাল্টকে সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে আমাদের মেডিকেল, বায়োলজিক্যাল সায়েন্সে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সফলতা এনে দেবে। তো সফলতা আসুক তোমাদের জীবনে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আমার আজকের ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। তাহলে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, পারলে লাইক দাও, আমাদেরকে উৎসাহিত করো। আমি আশা করছি তোমরা সকলে আমার ক্লাসটা এইভাবে দেখে কলেজের জন্য, এই SSC লেভেলের জন্য কিভাবে তোমরা অধিকতর ভালো করতে পারবা সেই দিক নির্দেশনা দিয়ে আমি ক্লাসগুলো উপস্থাপন করার চেষ্টা করব। যার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।